আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ২৯ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দরজার কাছে আসতেই দেখি আম্মু, আব্বু আর মাহি পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে কোলে নিয়ে ভেতরে ঢুকছি দেখে আম্মু তো হেসেই অস্থির। আম্মু বলল, ও মা, এই কি কাণ্ড! ছেলে আমার লজ্জা শরম কি শ্বশুরবাড়িতেই ফেলে আসলো? বউকে কোল থেকে নামা বলছি। আমি রিয়াকে আলতো করে নামিয়ে দিয়ে মাথা চুলকাতে লাগলাম। রিয়ার মুখটা তখন লজ্জায় একদম টকটকে লাল হয়ে গিয়েছে। ও তাড়াতাড়ি গিয়ে আম্মুর পা ছুঁয়ে সালাম করল। রিয়া বলল, মা, আমি তো বারণ করেছিলাম, আপনার ছেলে তো কারো কথাই শোনে না। আম্মু রিয়াকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলেন। বললেন, জানি মা, জানি, ও এমনই। তবে তোমাকে আজ লাল শাড়ি পরে যা লাগছে না, একদম রাজকন্যা। আব্বু পাশ থেকে হেসে বললেন, রাজকন্যার সাথে আমাদের রাজপুত্রকেও কিন্তু খাপ খেয়েছে। কালো পাঞ্জাবিতে রেদওয়ানকেও আজ বেশ মানিয়েছে। মাহি এগিয়ে এসে রিয়ার হাত ধরল। মাহি বলল, ভাবি, ভাইয়া তো তোমাকে সারাক্ষণ কোলেই রাখতে চায়। আমার মনে হয় ভাইয়ার জন্য আলাদা একটা জিম খোলা দরকার, যাতে তোমাকে কোলে নিয়েও কোনোভাবে না ভেঙে পড়ে। মাহির কথা শুনে তুবা আর মাহি একসাথে হেসে উঠল। আমি মাহিকে একটা ধমক দেওয়ার ভান করলাম, কিন্তু মনে মনে বেশ খুশিই হচ্ছিলাম। আজ অনেক দিন পর বাড়িতে একটা উৎসবের আমেজ। নাস্তা শেষে আমরা সবাই ড্রয়িং রুমে বসলাম। তুবা ওর ফোনে তোলা আমাদের সব ছবি আম্মুকে দেখাচ্ছিল। আম্মু ছবিগুলো দেখে খুব খুশি হলেন। হঠাৎ আম্মু গম্ভীর হয়ে বললেন, রেদওয়ান, রিয়া তো এখন আমাদের বাড়ির স্থায়ী সদস্য, কিন্তু ওর যে দায়িত্ব আছে সেটা কি এখন থেকেই শুরু করবে? রিয়া বিনয়ের সাথে বলল, আব্বু, আপাতত কয়েকদিন আমি ছুটিতে আছি। আমি চাই এই সময়টা শুধু পরিবারের সাথে কাটাতে। পুলিশ বডিগার্ডদের আমি অলরেডি বলে দিয়েছি তারা যেন দূরে থাকে। আমি রিয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, মেয়েটা কত সহজেই নিজেকে আমাদের সাধারণ পরিবারের সাথে মানিয়ে নিয়েছে, অথচ ও চাইলে কত পাওয়ার দেখাতে পারত। দুপুরে খাওয়ার পর আমি আর রিয়া আমার রুমে গেলাম। রুমটা মাহি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। জানালার পর্দাগুলো নীল রঙের, রিয়ার প্রিয় রং। রিয়া খাটে বসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি বললাম, কি হয়েছে রিয়া, খারাপ লাগছে? ও বলল, উফ, আসলেই মানুষ বলে না, ভাগ্যের লেখা খণ্ডন করা যায় না। আজ যখন এই ঘরে বসে আছি তোমার পাশে, সব কিছু একটা স্বপ্নের মতো লাগছে। আমি রিয়ার পাশে বসে ওর হাতটা নিজের মুঠোয় নিলাম। আমি বললাম, স্বপ্ন নয় রিয়া, এটা বাস্তব, আর এই বাস্তবকে আমি সারা জীবন আগলে রাখব। রিয়া হঠাৎ আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। বলল, আচ্ছা, একটু আগে যে সবার সামনে কোলে নিলে, তখন কি তোমার লজ্জা করেনি? আমি বললাম, কেন করবে? আমি নিজের বউকে কোলে নিয়েছি, চুরি তো করিনি। তোমার লজ্জা লাগলে আমার বুকে মুখ লুকিয়ে রাখতে পারো, আমি তো মানা করিনি। থাক, আর ঢং করতে হবে না। এখন শোনো, আমি একটু বিশ্রাম নিব, তুমি একদম ডিস্টার্ব করবে না। আমি মুচকি হেসে বললাম, আমি তো ডিস্টার্ব করি না গো শোনাবো, আমি তো শুধু একটু ভালোবাসা চাই। রিয়া বালিশটা নিয়ে শুয়ে পড়ল। আমি ওর চুলের ভাঁজে আঙুল বিলি কাটতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ও গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের ঘোরেও ওর ঠোঁটে একটা মিষ্টি হাসি লেগে আছে। বিকেলের দিকে মাহি দরজায় টোকা দিল। মাহি বলল, ভাইয়া, রিয়া কি ঘুমাচ্ছে? আম্মু বলল তোমাদের নিয়ে একটু ছাদে যেতে, সূর্যাস্ত দেখবে। আমি রিয়াকে ডাকলাম। ও চোখ কচলাতে কচলাতে উঠল। আমরা ছাদে গেলাম সবাই। আকাশটা তখন আবির রাঙা হয়ে আছে, হালকা বাতাস বইছে। আমি আর রিয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। তুবা আর মাহি দূরে দাঁড়িয়ে আমাদের ছবি তুলছে। রিয়া আমার কাঁধে মাথা রেখে বলল, রেদওয়ান, জীবনের বাকিটা দিন এভাবেই তোমার পাশে কাটাতে পারবো তো? আমি রিয়ার কপালে একটা চুমু খেয়ে বললাম, শুধু বিকেল কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এভাবেই তোমাকে ছায়া দিয়ে থাকব। ঠিক সূর্যাস্তের মুহূর্তেই রিয়ার ফোনে একটা কল আসলো। রিয়া স্ক্রিনের দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কার ফোন? রিয়া ফোনটা কানে দিয়ে শুধু বলল, ইয়েস স্যার, আমি আসছি। ফোনটা রেখেই রিয়া আমার দিকে তাকালো। ওর চোখে একটা অস্থিরতা। রিয়া বলল, আমায় এখন একবার হেডকোয়ার্টারে যেতে হবে, একটা এমার্জেন্সি কাজ আছে। আমি একটু দমে গেলাম। এইমাত্র তো সব ঠিক ছিল। আমি কিন্তু জানি রিয়ার প্রফেশনটা কতটা চ্যালেঞ্জিং। আমি বললাম, আচ্ছা যাও, আমি কি সাথে যাব? না, তুমি থাকো, বডিগার্ডরা নিচেই আছে, আমি দ্রুত ফিরে আসার চেষ্টা করব। রিয়া চলে যাওয়ার সময় একবার পেছনে তাকালো। ও সেই চাউনিতে যেন কিছু বলার ছিল, কিন্তু কে জানে, আমার মনে একটা কু ডাক দিল, সব কিছু কি এত সহজ হবে? রিয়া চলে যাওয়ার পর ছাদটা কেমন যেন খাঁ খাঁ করতে লাগলো। একটু আগে যে হাসি খুশি পরিবেশ ছিল, সেখানে এখন অদ্ভুত নীরবতা। মাহি আর তুবা চুপচাপ হয়ে দাঁড়িয়ে গেল। আম্মু এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন। আম্মু বললেন,
দেখলি তো বাবা, ও শুধু তোর বউ না, এই দেশের সেবক। ওর দায়িত্ব অনেক বড়। মন খারাপ করিস না, ও কাজ শেষ করে ঠিকই চলে আসবে। আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে এক অজানা ভয় কাজ করছে। রিয়া যখন এমার্জেন্সি বলে বেরিয়ে যায়, তখন পরিস্থিতি স্বাভাবিক থাকে না। আমি রুমে এসে একা একা পায়চারি করতে লাগলাম। বারবার ফোনটা হাতে নিচ্ছি, কিন্তু সাহস করে কল দিতে পারলাম না। হয়তো কোনো অপারেশনে আছে। এমন সময় কল দিলে অপর পাশ থেকে বিপদ হতে পারে। রাত তখন প্রায় 11টা। বাসায় সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি ড্রয়িং রুমে বসে রিয়ার জন্য অপেক্ষা করছি। হঠাৎ গেটের সামনে একটা গাড়ির শব্দ হলো। আমি দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম কালো রঙের একটা জিপ এসে থামল। রিয়া গাড়ি থেকে নামছে। ওর হাঁটার মধ্যে কেমন যেন একটা ক্লান্তির ছাপ। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে মেন গেট খুলে দিলাম। রিয়া আমাকে দেখে একটু অবাক হলো। রিয়া বলল, তুমি এখনো ঘুমাওনি? এত রাত পর্যন্ত কেন জেগে আছো? আমি বললাম, তোমাকে ছাড়া কি আমার ঘুম আসে? কি হয়েছে রিয়া, মুখটা অমন শুকনো কেন? রিয়া ঘরে গিয়ে সোফায় বসে গা এলিয়ে দিল। কিছুটা ধুলোবালি লেগে আছে ওর শরীরে। আমি এক গ্লাস জল নিয়ে ওর সামনে ধরলাম। ও এক চুমুকে পুরোটা পানি খেয়ে ফেলল। রিয়া বলল, একটা খারাপ খবর আছে। ওই আসামিকে পুলিশ ধরতে পেরেছিল, কিন্তু ওরা পালিয়ে গিয়েছে। আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। গুলি চালানোর কথা শুনে আমার হাত থেকে গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি ওর পাশে বসে ওর দুহাত শক্ত করে ধরলাম। আমি বললাম, কি সব বলছো? গুলি চলেছে? তোমার কোথাও লাগেনি তো? আমি পাগলের মতো রিয়ার শরীর পরীক্ষা করতে লাগলাম। রিয়া আমার অস্থিরতা দেখে মুচকি হাসল। ও আমার দুগালে হাত রেখে বলল, আরে পাগলা, আমি ঠিক আছি। তোমার মতো ভালোবাসার মানুষ সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। দেখো, একটু আচরও লাগেনি। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার বুকটা তখন ধকধক করছিল। আমি বললাম, রিয়া, এই চাকরিটা কি খুব দরকার? এত ঝুঁকি নিয়ে কাজ করার কি প্রয়োজন? আমি তোমাকে হারাতে পারবো না। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল, সবাই যদি ভয়ের চোটে পিছু হটে, তবে এই সমাজকে পরিষ্কার করবে কে? আমি কথা দিচ্ছি, নিজের খেয়াল রাখব। এখন চলো, অনেক খিদে পেয়েছে। তোমার বউটা কিন্তু আজ দুপুর থেকে না খেয়ে আছে। আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, চলো, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। আমি রান্নাঘরে গেলাম। আম্মু সব খাবার সাজিয়ে রেখেছেন। আমি রিয়াকে পরম মমতায় খাইয়ে দিচ্ছি। আরও ছোট বাচ্চার মতো হাঁ করে খাচ্ছে। খাওয়ার মাঝে মাঝে ও ছোটবেলার অনেক গল্প শোনালো। ও নাকি ছোটবেলায় খুব মারকুটে ছিল, পাড়ার ছেলেদের পিটিয়ে এসেছে। ওর কথা শুনে আমি হেসে হেসে অস্থির। খাওয়া শেষ করে আমরা রুমে আসলাম। রিয়া ফ্রেশ হয়ে একটা নীল রঙের ঢিলেঢালা ড্রেস পরল। ওকে নীল রঙে একদম পরীর মতো সুন্দর লাগছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম। রিয়া পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আয়নায় আমাদের দুজনকে একসাথে খুব সুন্দর দেখাচ্ছে। একজন কালো পাঞ্জাবিতে পাগল রাইটার, আর অন্যজন নীল ড্রেস পরা স্বপ্নকন্যা। রিয়া আমাকে ডাকল। আমি বললাম, রিয়া বলল, আমাদের এই সুন্দর মুহূর্তগুলো কোনোদিন শেষ হয়ে যাবে না তো? আমার কেন জানি ইদানিং খুব ভয় করে। আমি বললাম, কি আজে বাজে বকছ? আমাদের গল্প তো সবে শুরু। এই গল্পের শেষ হবে অনেক দেরিতে, যখন আমরা দুজন বুড়ো বুড়ি হব। তুমি লাঠি নিয়ে আমাকে মারতে আসবে, আর আমি দৌড়ে পালাবো, বুঝলে? রিয়া হেসে ফেলল। ও আমার ঠোঁটে আঙুল রেখে বলল, তুমি সত্যিই একটা পাগল, কিন্তু এই পাগলের জন্যে আমি সব কিছু ছাড়তে পারি। আমি রিয়াকে পাজা কোলে করে বিছানায় নিয়ে গেলাম। রিয়া আমার গলায় হাত জড়িয়ে ধরে বলল, আজ কোনো কথা নয়, আজ শুধু তুমি আর আমি। বাইরে তখন ঝিঝি পোকা ডাকছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলোটা রিয়ার মুখে এসে পড়ছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেলাম এক গভীর মায়ায়। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা এখন আমাদের ছোট্ট ঘরটার মাঝে সীমাবদ্ধ। হঠাৎ করে রিয়ার ফোনটা আবার বেজে উঠল, কিন্তু এবার কোনো অফিসিয়াল কল নয়, একটা মেসেজ। মেসেজটা দেখেও আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে রিয়া, কার মেসেজ? রিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও ফিরে এসেছে। যে আমাকে একসময় ধ্বংস করতে চেয়েছিল, সে জেল থেকে পালিয়েছে। আমার মাথাটা যেন মুহূর্তেই ফাঁকা হয়ে গেল। কার কথা বলছে রিয়া? কে এই মানুষটা?